Tiripura Info News Update. বিশেষ অধিবেশন আহ্বান করেছেন, তার জন্য আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই আইন এই দেশের মহিলাদের জন্য, যারা দেশের অর্ধেক আবাদি, যারা দেশের অর্ধেক ভোটার, যারা সরকার গড়তে এগিয়ে আসেন, তাদের আইনি অধিকার দেওয়া, সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য এক বিশেষ আইন দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার যে দেশে চলছে, সেই আইন 2023 সালের সেপ্টেম্বর মাসে পাশ করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়। কিছু বিশেষ সংশোধনীর জন্য 2026-এর 16 এপ্রিল থেকে 18 এপ্রিল একটি লোকসভার অধিবেশন আহ্বান করা হয়েছে। সেখানে আমরা সকলে অবহিত আছি যে কিভাবে কংগ্রেস নেতৃত্বে যে বিরোধী জোট, তারা এই বিলকে প্রত্যাখ্যান করেছেন। তারপর আপনার উদ্দেশ্যে আমরা যারা মহিলা বিধায়ক রয়েছি এবং আরো অনেক বিধায়ক, প্রায় 17 জন বিধায়ক, আপনাকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে একটি বিশেষ অধিবেশন আহ্বান করুন। এই রাজ্যের অর্ধেক আবাদি যারা, অর্ধেক ভোটার যারা, তাদের স্বার্থের জন্য এই বিধানসভায়, এই পবিত্র বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা অত্যন্ত প্রয়োজন। আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি আমাদের এই দাবি, আমাদের এই অনুরোধকে সম্মতি দিয়ে এই বিধানসভার অধিবেশন আহ্বান করেছেন। মাননীয় বিরোধী দলনেতা সহ বিরোধী বেঞ্চের এবং ট্রেজারি বেঞ্চের সদস্যরা যারা বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে রয়েছেন, তারাও বিশেষভাবে এই অধিবেশনের জন্য সম্মতি প্রদান করেছেন। তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে বিরোধী দলনেতার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্যার, নারী শক্তি বন্ধন অধিনিয়ম একটি যুগান্তকারী আইন, যার লক্ষ্য হলো দেশের লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ দেওয়া এবং রাজনীতিতে, প্রতিনিধিত্বে লিঙ্গের সমতা প্রণয়ন করা। যেটা আমি বলেছিলাম যে 2023 সালের সেপ্টেম্বর মাসে এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম আইন প্রথমে বিল, সেটা লোকসভায় এবং রাজ্যসভায় ভোটাভুটিতে এবং সংখ্যাগরিষ্ঠতায় সে বিল পাশ হয়েছে এবং রাজ্যসভায় সর্বান্তকরণে এই বিলটিকে সমর্থন করেছে এবং লোকসভায়ও 2 জন সদস্য বাদ দিয়ে বাকি সদস্য যারা উপস্থিত ছিলেন সেই বিলের প্রতি সম্মতি প্রকাশ করেছিলেন এবং তার শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অ্যাসেন্ট নিয়ে এই বিলটি আইনে পরিণত হয় এবং সংবিধান সংশোধনের মাধ্যমে সেগুলি অন্তর্ভুক্তি হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিলটি যখন লোকসভা এবং রাজ্যসভায় পাশ করা হয়, তখন বিরোধী দল থেকে দাবি জানানো হয়, মতামত দেওয়া হয় লোকসভায় এবং রাজ্যসভায় যে এই বিলটি কার্যকরী করতে কেন 2029-এর অপেক্ষা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই বিলটি যেন আইনে রূপান্তরিত করে তার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়, অর্থাৎ তার কার্যকারিতা শুরু করা যায়। 2029-এর আগেই তারা সেটা চেয়েছিলেন। এই নারী শক্তি বন্ধন অধিনিয়মের উপর আলোচনা, পর্যালোচনা, মন্থন সবকিছু করা হয় এই তার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে চলছে, সেই সরকারও চাইছেন যে এই সরকার মহিলাদেরকে তাদের অধিকার, তাদের সাংবিধানিক অধিকার তাদেরকে প্রদত্ত করা হোক। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তির উপর কতখানি আস্থা রাখেন তার প্রত্যেকটি কেন্দ্রীয় যোজনার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। প্রধানমন্ত্রী আবাস যোজনা মহিলাদের নামে, শৌচালয় নারীদের নামে, তারপর মহিলাদের আত্মনির্ভর করার জন্য লাখপতি দিদি থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন যোজনায় আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং শেষ পর্যন্ত তিনি চেয়েছেন রাজনৈতিকভাবে মহিলাদেরকে যাতে গুরুত্ব দেওয়া হয়, মহিলারা যাতে দেশের আইনি সভায় তারা যেন প্রতিনিধিত্ব করে তাদের কণ্ঠস্বরকে যেন তারা এই দেশ নির্মাণে, বিকশিত ভারত নির্মাণে তারা যেন
ভূমিকা নিতে পারেন। আমাদের মনুসংহিতায় আছে, যত্র নারীস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যত্রই তাস্ত ন পূজ্যন্তে সর্বস্ত ত্রাফলা ক্রিয়া। অর্থাৎ যেখানে নারীরা পূজিত হন, অর্থাৎ শ্রদ্ধা ও সম্মানের লাভ করেন, সেখানে দেবতারা আনন্দিত হন। আর যেখানে তারা সম্মান পান না, সেখানে সমস্ত কাজই নিষ্ফল হয়। প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করে মহিলাদেরকে দেশের রাজনীতিতে এবং রাজ্য বিধানসভায় মহিলাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য নারী শক্তি বন্ধন অধিনিয়ম এনেছেন। কি ছিল সেই বিলে আমরা সবাই জানি, তবে একটু রিফ্রেশ আমরা করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখানে দেশের লোকসভায় এবং বিভিন্ন রাজ্য বিধানসভাগুলিতে 33% মহিলা রিজার্ভেশন এবং ST/SC রিজার্ভেশন যেভাবে রয়েছে, তার মধ্যে এই 33% SC/ST ওমেনদেরকে সুযোগ দেওয়া, অর্থাৎ রিজার্ভেশন উইদিন রিজার্ভেশন। তারপরেও সেখানে কি ছিল? সেখানে ছিল যে পরবর্তী যে সেন্সাস বা জনগণনা আদমশুমারি জনগণনার ভিত্তিতে 2026 সালে যেটা শুরু হয়, তার ভিত্তিতে সেই কাজ সম্পন্ন হলে এলাকা পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশনের মাধ্যমে এই বিল কার্যকরী হবে এবং এই বিলের সময়সীমা 15 বছর পর্যন্ত থাকবে। তারপর সংসদ যখন সেটা সংশোধনী করে যদি সময়সীমা বাড়ান, সেটা বাড়বে এবং এই আসনগুলি রোটেশন অনুযায়ী চলতে থাকবে as directed by the parliament। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিলের উপর অনেক চর্চা করেছেন, মন্থন করেছেন এবং বিরোধীদের যে দাবি ছিল 2029-এর আগে এই বিলকে আইনে রূপান্তরিত করে তাকে কার্যকরী করা, এই চূড়ান্ত রূপদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার 2026 সালের 16 থেকে 18 এপ্রিল এক বিশেষ অধিবেশন আহ্বান করেছেন, যেখানে 2011-র যে জনগণনা তার ভিত্তিকে প্রাধান্য দিয়ে ভিত্তি বৎসর ধরে সেই ডিলিমিটেশনের ভিত্তিতেই এই বিলকে চূড়ান্ত রূপদান অর্থাৎ কার্যকরী করার জন্য প্রয়াস নিয়ে একটা সংশোধনী বিল এনেছেন। আমরা কি দেখলাম? লোকসভায় প্রতিপক্ষ নেতা শ্রী রাহুল গান্ধী মহোদয় এবং ইন্ডি জোট এই বিলের বিরোধিতা করছেন এবং এই বিলের যে বিরোধিতা শুধুমাত্র পদক্ষেপ কি হবে, প্রসিডিউরটা কি হবে তার বিরুদ্ধে নয়, সম্পূর্ণ মহিলাদের ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে 33% মহিলা রিজার্ভেশন তারা মেনে নিতে পারেননি, তারা তার বিরোধিতা করেছেন। 130 জন সদস্য এই ভোটাভুটিতে এই বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে 56 জন ছিলেন মহিলা সদস্যা, যাদের উচিত ছিল এই বিলকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা এই বিলকে সমর্থন করেননি। তারা এই বিলের বাস্তবায়নের বিরুদ্ধে পদ্ধতিগত ত্রুটি বা কি এই নিয়ে আলোচনা না করে সরাসরি এই মহিলা সংরক্ষণের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ, যিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এক ব্যক্তি এক ভোট এক মূল্য, এই নীতিটি বাস্তবায়ন করা, যে নীতিটি আমাদের গণতন্ত্রের ভিত্তি হিসাবে গণপরিষদে কর্তৃক নির্ধারিত হয়েছিল, তিনি আলোচনায় করেন যে একটি ভারসাম্য অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবসম্মত গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার দায়িত্ব সংবিধান সরকারকে অর্পণ করছে, আর বর্তমানে সেই দায়িত্বটি পালন করছেন নরেন্দ্র দামোদর দাস মোদীজি। আমরা কি দেখলাম যে 2011 সালের যে জনগণনা, সেই জনগণনার ভিত্তিতে যদি এই নারী শক্তি বন্ধন অধিনিয়মকে লাগু করতে হয়, তার জন্য এলাকা পুনর্বিন্যাস লোকসভার আসন বর্ধিত করা অত্যন্ত প্রয়োজন। কারণ মূল বিলেই ছিল যে এক্সিস্টিং স্ট্রাকচারকে পরিবর্তন না করে সেটাকে ঠিক রেখে আসন বর্ধিত করে মহিলাদের রিজার্ভেশনকে চালু করা, সেটা ছিল মূল বিষয়ে। আমরা কি দেখলাম যে বিরোধী দল কংগ্রেস সহ গোটা ইন্ডি জোট এই বিলের বিরোধিতা করেছেন।
আমরা 2001 সালের 84তম যে সংবিধান সংশোধন কার্য করা হয় সেখানে বলা হয়েছিল যে 2026 সাল পর্যন্ত আসনের সংখ্যা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছিল। তার জন্যই এটাকে সংশোধনী এনে যাতে এর আগে আমরা আসন সংখ্যা, লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করতে পারে, তার জন্যই এই সংশোধন আনা হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম যে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস দল, তারা কি চাইছেন? তারা চাইছেন কাস্ট সেন্সাস, তারা চাইছেন মুসলিম মহিলাদের সংরক্ষণ। কিন্তু আমাদের সংবিধান কোনোভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে মান্যতা বা স্বীকৃতি দেয় না। যে সংরক্ষণ জন্মসূত্রে প্রাপ্ত হয়, অন্যভাবে এর কোনো অর্জন করা যায় না, সেটা জানা সত্ত্বেও কংগ্রেস দল এবং তার ইন্ডি জোট এই শুধুমাত্র এই প্রক্রিয়াটাকে, নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য তারা এই বিভিন্ন বিষয় তারা উত্থাপন করেছেন এবং সরাসরি এই সংশোধনের বিরুদ্ধে তারা ভোটাভুটি করেছেন। আমরা যদি বিগত দিনের ইতিহাস আমরা দেখি, লোকসভা এবং রাজ্যসভা এবং বিভিন্ন রাজ্য বিধানসভায় আমরা যদি দেখি যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে যে সরকার গঠিত হয়েছিল সেখানে 10 জন মহিলা মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি মহিলাদের উপর কতখানি ভরসা রাখেন। তার জন্য আমরা দেখেছি যে দিল্লিতে সেই সময় আমাদের সুষমা স্বরাজজি দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে তিনি কাজ করেছিলেন। শ্রীমতী উমা ভারতী হয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, শ্রীমতী বসুন্ধরা রাজে সিন্ধিয়া রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং শ্রীমতী আনন্দীবেন প্যাটেল হয়েছিলেন গুজরাটের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা যদি কংগ্রেসের ইতিহাস দেখি তাহলে দেখব একমাত্র দিল্লি ছাড়া, তাও কে ছিলেন মুখ্যমন্ত্রী? শ্রীমতী শীলা দীক্ষিত ছিলেন সেদিনের মুখ্যমন্ত্রী। তার পরিচয় কি আমরা সবাই জানি, তার পরিচয় কি, তিনি কোন ঘরানার এবং কার পরিবার থেকে উঠে এসেছিলেন আমরা সেটা জানি। কিন্তু কংগ্রেস কোনোদিনই মহিলাদের উপর আস্থা রাখতে পারেননি। আজও সেটা লোকসভায় তারা দেখিয়েছেন যে তারা মহিলা বিরোধী, তারা নারী বিরোধী, নারীদের এগিয়ে যাওয়ার, নারীদের অগ্রগতি তারা চান না। তার জন্য সংসদে তার বিরোধিতা করে তার বিপক্ষে ভোট দিয়েছেন। আমি একজন মহিলা বিধায়ক হিসেবে আপনাদের সামনে আজকে যে দাঁড়িয়েছি সেটা ভারতীয় জনতা পার্টি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আজকে গোটা দেশে প্রায় 14 লক্ষ মহিলা গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করছেন এবং সুন্দরভাবে তারা কাজ করছেন। কোথাও তাদেরকে শুধুমাত্র মহিলা হওয়ার অপরাধে তাদেরকে কখনো কোনোদিন কোনো কটূক্তি শুনতে হয়নি, তারা কাজ করে যাচ্ছে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই প্রথম দেশের কোনো আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, যেটা ভারতীয় জনতা পার্টির সরকারের সমর্থনে তিনি সেই দেশের প্রধান রাষ্ট্রপতি হিসেবে আসন অলঙ্কৃত করছেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহিলা সশক্তিকরণ, নারী শক্তি অগ্রমণের কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় কবি, বাংলার কবি নজরুল বলেছেন, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ভারতকে যদি বিশ্বের দরবারে নিয়ে যেতে হয়, এই ভারতবর্ষকে যদি বিকশিত ভারত করতে হয়, তাহলে পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে। সংবিধানে তো রয়েছে ইকুয়ালিটি বিফোর ল, কিন্তু আমরা রাজনীতিতে দেখি যে মহিলাদের কিভাবে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আইন তৈরি করতে হয়েছে স্বাধীনতার এত বছর পরে। মহিলা ক্ষমতায়নে বিরোধী দল বিশ্বাস করে না। এই চিরসত্যটি যেটা যে এ বার্ড ক্যানট ফ্লাই উইথ এ সিঙ্গেল উইং, একটি পাখি যেমন একটি ডানার উপর ভর করে চলতে পারে না, তেমনি এই সমাজ ব্যবস্থাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, নারী এবং নর সবাইকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এই চিরসত্যটি বোঝার জন্য ইউনিভার্সিটির ডিগ্রির প্রয়োজন হয় না, রকেট সায়েন্স জানতে হয় না, শুধু দরকার মানসিকতা, যেটা বিরোধী দলের সদস্যদের বা বন্ধুদের এই মানসিকতা আমরা দেখতে পাইনি।
মানুষের কল্যাণ তাদের ভাবনার বিষয় নয়। ফলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর দলও এই লোকসভায় এই বিলের বিরুদ্ধে, এই সংশোধনীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন, বিরোধিতা করেছেন। তাদের একটাই লক্ষ্য, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীকে বিরোধিতা করতে হবে, তার যে কোনো কাজের বিরোধিতা করতে হবে, সেটা জনকল্যাণেই হোক না কেন। এবং তারা মনে করেন যে এই বিরোধিতা করে তারা রাজনীতিতে টিকে থাকবেন, ভোটে জয় লাভ করে তারা ক্ষমতায় বসবেন। তারা তাদের পরিবারের মহিলাদের তো এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু দেশের মহিলাদের এগিয়ে নেওয়ার জন্য তারা কোনো সংকল্প নেই তাদের। অথচ দেশের প্রধানমন্ত্রী যখন সংকল্প নিয়েছেন 2014, 2019 সালে আমাদের যেটা নির্বাচনী যে ইস্তাহার, সেই ইস্তাহারই ছিল যে মহিলা সংরক্ষণ বিল এই সরকার আনবে, এবং মোদীজি যে বচন দিয়েছেন মহিলাদের প্রতি, সেই বচন রাখার জন্যই নারী শক্তি বন্ধন অধিনিয়ম তিনি লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়েছেন। কিন্তু কিছু সংশোধনী, শুধু সময়টা কবে তা কার্যকর হবে, কবে তার চূড়ান্ত নীতি প্রয়োগ করা যাবে, সেটার জন্য কিছু সংশোধনী এনেছিলেন, যেটা আমাদের বিরোধী বন্ধুরা তার বিরোধিতা করে নারী অগ্রগতির পথে কাঁটা বিছিয়ে দিয়েছেন। আজকে এই বিল যাতে ভবিষ্যতে পাশ করানো যায়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিল যাতে পাশ করানো যায়, আমরা আমাদের দলের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা জনমত তৈরি করছি, আমরা আলোচনা রাখছি কেন এই মহিলা বিল পাশ করানো দরকার। তাই আমি মনে করি একজন মা হিসাবে, একজন মেয়ে হিসাবে, একজন স্ত্রী হিসাবে, একজন বোন হিসাবে, যে মহিলা সংরক্ষণ বিল 33% রিজার্ভেশন এই দেশকে বিকশিত ভারত করতে হলে অত্যন্ত প্রয়োজন। আমরা আওয়াজ তুলব, এই গোটা রাজ্যের মহিলাদেরকে আমরা একত্রিত করে আমরা আওয়াজ তুলব। আমরা বলতে চাই, ফুল নেহি চিঙ্গারি হে, ফুল নেহি চিঙ্গারি হে, ये भारत की नारी है, इनके अधिकार की बारी है, वचन पूर्ति के इस शरण में बारीक करना इस सदन की जिम्मेवारी है। महोदय, আমরা ভারতবাসী, আমরা কালী, আর 2-3 মিনিট মহোদয়, আমরা ভারতবাসী, কালী দুর্গা আমাদের আরাধ্যা দেবী, আমরা মেয়েরা তাদেরই জাত। আমরা চাইলে কিন্তু এই কাজটা করতে পারি, যে পুরুষতন্ত্রে যারা বিশ্বাস করে, মেয়েদেরকে যারা পিছিয়ে রাখতে চায়, তারা এর বিরোধিতা করলে দেশের মহিলারা তাদের ক্ষমা করবে না। আগামী দিনে ভোটেই এই দেশের মহিলারা জবাব দেবে। কবি পুষ্পমিত্র উপাধ্যায়ের কবিতার মাধ্যমে যদি বলতে চাই, শোনো দ্রৌপদী শস্ত্র ওঠালো, শোনো দ্রৌপদী শস্ত্র উঠালো, अब गोविंदा नहीं आएंगे, छोड़ो मेहंदी खर्च संभालो, खुद ही अपना चीर बचा लो, दूध बिछाए बेचे शकुनी, सुनो मस्तक सब बिक जाएंगे, सुनो द्रौपदी शस्त्र उठालो, अब गोविंदा ना आएंगे। সুতরাং আমাদের গোটা দেশের মহিলাদেরকে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, বিরোধী শক্তির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, গোটা ইন্ডি জোটের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, যারা মহিলা অগ্রগতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যারা এই মহিলা বিলকে পাস করতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে। আসুন আজকে এই বিধানসভা থেকে আমরা সমস্ত বিধায়ক যারা রয়েছি, যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি, শুধুমাত্র মুখে ফুলজুরি বা বাগাড়ম্বর নয়, যারা প্রকৃত অর্থে আমরা নারী ক্ষমতায়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নারী সংরক্ষণ বিল, নারী শক্তি অধিনিয়ম বিলের পক্ষে ত্রিপুরাবাসী রয়েছেন, এই বার্তা আমরা যেন দিতে পারি। আবারও আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই গোটা হাউসে যারা রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সমস্ত সদস্য এবং আমাদের মাননীয় উপাধ্যক্ষ, বিরোধী দল নেতা সহ প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ। এখন to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.